আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্ট অফ ক্লাস 6। আজকে তোমাদের একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। আজকে আমরা বলবো বিজ্ঞান, তোমাদের অধ্যায় 10 গতি। খুবই ইজি চ্যাপ্টার এবং ইন্টারেস্টিং অনেক। কেন? কারণ হচ্ছে স্থিতি গতি নিয়ে পড়বো। তোমরা সবাই কিন্তু গতি স্থিতি সবই বুঝো, বাট অ্যাকচুয়ালি জিনিসটা কি বোঝায়? আমরা ফিজিক্সের ভাষায় বা বিজ্ঞানের ভাষায় কিন্তু নর্মাল যেটা চিন্তা করি ওইটাতে একটু ডিফারেন্টভাবে চিন্তা করা হয়। যেমন কাজের ক্ষেত্রে অনেক সময় এটা উদাহরণটা শুনবা যে দারোয়ান এক জায়গায় দাঁড়ায় থাকে, এই জন্য ওর কোনো কাজ হয় না, কিন্তু ও কিন্তু সারাদিন সারা রাত খেটে পুরো 1 মাস যাবত কষ্ট করে তারপর কিন্তু টাকা ইনকাম করে। কিন্তু ফিজিক্সের ভাষায় ও যেহেতু এক জায়গায় দাঁড়ায় পাহারা দেয়, ওর কিন্তু কোনো কাজ নাই। তার মানে এবার আমরা গতিস্থিতিগুলো নতুনভাবে শিখতে থাকবো। তোমরা যেটা আমরা নর্মাল দাঁড়ায় থাকি স্থিতি মনে করো, ওইটাও স্থিতি, বাট আমরা আরো অ্যাডভান্স লেভেলে শিখবো ইনশাল্লাহ। তাহলে আজকে আমাদের টপিকগুলো কি দেখে নাও একবার। স্থিতি, গতি, প্রসঙ্গ কাঠামো, তারপর আপেক্ষিক স্থিতি গতি, তারপর হচ্ছে তোমার গতির প্রকারভেদ, দ্রুতি, বেগ, ত্বরণ, ঝুঁকি। ঝুঁকিগুলো হচ্ছে তোমার অতিরিক্ত গতি, ঝুঁকিগুলো ইজিলি বুঝবা। উপরের টপিকগুলো নতুন তোমাদের জন্য, এগুলা আশা করি প্রত্যেকটা টপিক তোমাদের একদম বাস্তব রিয়েলিটির সাথে মিলাই বলবো, একদম খুব নিজেরা হিট করে পড়তে পারবা। চলো পড়া শুরু করি। স্থিতিগতি। গতি দুই প্রকার বা স্থিতি অবস্থারাই দুই প্রকার, মানে একটা হচ্ছে স্থিতি আর একটা হচ্ছে গতি। নর্মাল স্থিতি দ্বারা কি বুঝাই? তুমি আমি দাঁড়ায় আছি স্থির, যেমন আমি এখানে দাঁড়ায় আছি, আমি স্থির। তুমি এখন দৌড়াচ্ছ, তুমি গতিশীল। এটা হচ্ছে একদম নর্মাল অবস্থা। মানে তুমি আমরা যে কোনো বস্তু যদি সময়ের সাপেক্ষে একটা কিছু সাপেক্ষে তো চিন্তা করতে হবে। সময়ের সাপেক্ষে যদি সময়ের সাথে স্থির কখন হবা? যখন তোমার অবস্থানটা পরিবর্তন হবে না। সময়ের সাথে অবস্থান পরিবর্তন হয় না, সেটাই স্থির বা স্থির থাকে ওই অবস্থায় তোমার স্থিতি। আর গতির ক্ষেত্রে কি হবে? তুমি যদি গতিশীল অবস্থায় থাকো বা দৌড়ানো অবস্থায় থাকো, বা তোমার অবস্থান চেঞ্জ হয়, ধরো তুমি কি একটু আগে এই অবস্থানে ছিলাম, কিছুক্ষণ পর দৌড়ে তুমি বিতে আসছো, হাঁটতে বিতে আসছো, তাহলে তোমার অবস্থানটা চেঞ্জ হয়েছে না? এই চেঞ্জটা হচ্ছে গতি। মানে সময়ের সাথে অবস্থানের পরিবর্তন। একটা জিনিস খেয়াল করবে, এখানে আমরা সময় নামক জিনিসটা কিন্তু বারবার আনছি। সময়টা কেন আনছি? যদি সময় না থাকে তাহলে তুমি কি নিয়ে চিন্তা করবা? আমি এক সময় এখানে আছি, আরেক সময় এখানে আছি, মাঝখানে যে ট্রানজিশন ফেজটা আছে ওইটা আমরা সময় দিয়ে পরিমাপ করি। এই জন্য দুই ক্ষেত্রে সময়টা আসছে। আর হচ্ছে একটা আসছে অবস্থান। এই অবস্থান পরিবর্তনের ভিত্তিতে তো আমরা বুঝবো যে আমরা গতিশীল না স্থিতিশীল। তুমি দৌড়ায় এক জায়গায় আসো, ধরো সারাদিন দৌড়াইছো, কিন্তু এখানে ঘুরে আবার আগের জায়গায় আসো, মানে কি তুমি কিছুক্ষণ পর যে তোমাকে এসে দেখবে, ও তো জানবেই না যে তুমি দৌড়াইছো না হাঁটছো। বাট তুমি যদি এই পজিশন থেকে এই পজিশনে আসছো, তোমার একটা অবস্থানের পরিবর্তন হয়েছে, তাহলে বাহিরের একজন মানুষ বুঝবে তোমার অবস্থানটা পরিবর্তন হয়েছে, ওই জন্যই গতিশীল। তাহলে আমরা মোটামুটি স্থিতি গতিটি বুঝছি। এবার একটু পর আপেক্ষিক বুঝবো। আপেক্ষিক গতিস্থিতি কি সেটা বুঝবো। আপেক্ষিক গতিস্থিতি বোঝার জন্য একটা জিনিস বোঝা লাগবে, কি জানো? প্রসঙ্গ কাঠামো। এবার আসলে আমরা প্রসঙ্গ কাঠামোটা বুঝবো। তো এই 11 নম্বর প্রসঙ্গবস্তু জিনিসটা কি জানো? আমরা যদি কোনো কিছুর সাপেক্ষে চিন্তা করি, ধরো এখানে একটা বস্তু আছে, তুমি এখানে আসো, আবার তুমি একটু পরে এখানে গেছো, ধরো এটা এটা একটা মানুষ, ধরো এটা হচ্ছে এই অবস্থান, এটা হচ্ছে বি অবস্থান। এখানে একজন মানুষ যদি দাঁড়ায় থাকে, ও তোমাকে দেখবে যে কিছুক্ষণ আগে তুমি এখানে ছিলে, এখন এখানে আসো। এই মানুষটা দেখছে না? ওকে আমরা প্রসঙ্গবস্তু হিসেবে চিন্তা করতে পারি। প্রসঙ্গবস্তু জিনিসটা আরো সুন্দরভাবে বর্ণনা করা যায়। কি জানো? ধরো তুমি আজকে একটা ক্লাস টেস্ট হয়েছে, ওইখানে 70 পাইছো, তোমার 70 পাওনি কোনো আফসোস নাই। যখনই দেখবে তোমার একটা ফ্রেন্ড 75 পাইছে, তোমার তো কষ্ট লাগবে, কিরে ও 75 আমার থেকে বেশি পাইছে কেন? ও যদি তোমার 68 পাইতো, তোমার কিন্তু কষ্ট লাগতো না, কারণ তোমার চেয়ে কম পাইছে। কিন্তু যখনই ও 75 পাই গেছে, তোমার কিন্তু খারাপ লাগা শুরু করছে। কেন? এটাই প্রসঙ্গবস্তুর সাথে তুলনা করা যায়। কীভাবে তুলনা করা যায়? তুমি ওর নাম্বারের উপর ডিপেন্ড করি তোমার মনের খুশিটা বা কষ্টটা ডিপেন্ড করতেছে না। ও 68 পাইলে তোমার খারাপ লাগতো না, 75 পাইছে খারাপ লাগছে কেন? কারণ এটা ওর সাপেক্ষে চিন্তা করতেছি আমরা। তুমি নিজের খুশিটা দেখো, তোমার খুশি লাগতেছে কখন? ও কম পাইলে। তোমার কষ্ট লাগতেছে কখন? ও বেশি পাইলে। মানে মানুষটা তো
কিন্তু কষ্টটা পাচ্ছ কে, তুমি খুশি হচ্ছ কে তুমি, তার মানে ওকে আমরা এখন প্রসঙ্গ বস্তু হিসেবে তুলনা করতে পারি। আবার ধরো তোমার একটা হাতে ধরো আইফোন আছে, সরি তোমার হাতে আইফোন নাই, তোমার কোনো খারাপ লাগবে না, দেখতেছো চারপাশে কারোরই নাই, তোমার এটা গায়ে লাগবে না যে দূর আইফোন কার থেকে থাকে। যখনই দেখবা তোমার কাজিন বা তোমার পরিচিত কারো থেকে আছে, কিরে ওর থেকে আছে আমার থেকে নাই, এটা তো কষ্টের ব্যাপার। বা ট্যাব ধরো, কিরে ওর থেকে একটা ট্যাব আছে আমার থেকে তো নাই, তখন তোমার খারাপ লাগবে। বাট ওর থেকে না থাকলে তোমার কিন্তু কষ্ট লাগবে না। যখনই দেখবা আরেকজনের থেকে আছে, আরেকজনের উপর ডিপেন্ড করে যখন তুমি নিজে কষ্টটা বা নিজে গতি স্থিতি বুঝবা, ওই আরেকজন ওইটা হচ্ছে তোমার প্রসঙ্গ বস্তু। তাহলে তুমি অন্যজন বা অন্য জিনিসের সাপেক্ষে, অন্য জিনিস বা বস্তু এর উপর নির্ভর করে যখন নিজের অবস্থা বোঝা যায় তখন ওই জিনিস বা বস্তুটা হচ্ছে প্রসঙ্গ বস্তু। এবার আসা আমরা আমাদের পড়ালেখাতে ব্যাক করি। ধরো আমরা যখন ট্রেনে চড়ি তখন কি দেখি, ট্রেনটা সামনে যাচ্ছে, এটা হচ্ছে বেশি কি মনে হয় জানো, গাছগুলো পিছনে যাচ্ছে বা স্টেশনটা পিছনে চলে যাচ্ছে। অনেক সময় রাস্তায় যখন জোরে গাড়ি চলে কি মনে হয় যে রোড গার্ডে যে রাস্তাগুলো গাছগুলো আছে, গাছগুলো পিছনে চলে যাচ্ছে, তুমি এক জায়গায় দাঁড়িয়ে আসো ওইটা। এবার তারপরে তুমি নিজে, অথচ তুমি কিন্তু গতিশীল হইছো, ধরো 50 কিলোমিটার/আওয়ারে গতিশীল, কিন্তু তোমার মনে হচ্ছে তুমি স্থির, বাট গাছগুলো পিছনে চলে যাচ্ছে। তার মানে তুমি কিভাবে বুঝতেছো যে গাছগুলোর সাপেক্ষে না, গাছগুলো অবস্থান পরিবর্তন করতেছে আর তুমি মনে করতেছো তুমি স্থির, গাছগুলো পিছনে চলে যাচ্ছে। তাহলে তুমি গাছগুলো হচ্ছে প্রসঙ্গ বস্তু। তার মানে অন্য জিনিসটাই হচ্ছে তোমার প্রসঙ্গ বস্তু, যার সাপেক্ষে তুমি চিন্তা করবা ওইটা হচ্ছে প্রসঙ্গ বস্তু। এবার প্রসঙ্গ বস্তুর সাপেক্ষে হচ্ছে আমরা আপেক্ষিক গতিস্থিতির তুলনা করবো। দেখো, ধরো তুমি 5 কিলোমিটার/আওয়ারে একটা বেগে আর কি ধরো না দৌড়াচ্ছ, তোমার ফ্রেন্ডও সেম বেগে দৌড়াচ্ছে, তাহলে তোমার কি মনে হবে জানো, ও স্থির তুমিও স্থির, তোমরা একজনকে তাকালে এভাবে বাগাবা না, মনে হবে যে দুজনই স্থির। যখন তোমার ফ্রেন্ড 6 কিলোমিটার/আওয়ারে আগাবে, তোমার চেয়ে একটু বেশি না, তখন তোমার মনে হবে যে তোমার থেকে সামনে চলে যাচ্ছে। কতটুকু সামনে মনে হচ্ছে, 5 থেকে 6 বেগ দিলে 1, কারণ তুমি তো অলরেডি 5 কিলোমিটার বেগে আগাচ্ছ, আবার ও আগাচ্ছে 6 কিলোমিটার/বেগে, মানে 1 সেকেন্ডে ও যদি 1 সেকেন্ডে বা 1 ঘন্টায় যদি ও 5 কিলোমিটার যায়, সরি ও যদি 6 কিলোমিটার যায়, তুমি যাবা 5 কিলোমিটার, তো 1 কিলোমিটার আগে আছে না, তুমি তোমার থেকে মনে করবে তো 1 কিলোমিটার/আওয়ার বেগে তোমার থেকে আগায় যাচ্ছে গা, মানে নিজেরটা বাদ দিবা সবসময়, আর ওর থেকে 5 বাদ দিলে কত হয় 1। আবার স্থিতি কি, যদি সেম থাকে তাহলে দোনোজনের মনে হবে স্থির, আর যদি বেশি হয় কম হয় তখন মনে হবে গতিশীল। এটা কিসের না, আপেক্ষিকের উপর ডিপেন্ড করে না। আপেক্ষিক কেন আসছে, কারণ তুমি প্রসঙ্গ বস্তুর সাপেক্ষে চিন্তা করতেছো, তুমি তোমার সাপেক্ষে চিন্তা করতেছো ও আগে আছে কিনা স্থির, যদি সমান হয় তাহলে সমান বা স্থির, আর যদি তোমার চেয়ে বেশি হয় তাহলে মনে হবে কি গতিশীল। তার মানে জিনিসটা তুমি না, তোমার সাপেক্ষে চিন্তা করতেছে না ও, তাহলে এটা হবে তোমার আপেক্ষিক গতি বা স্থিতি। এবার আসো অন্য কেসে, ধরো তোমার পৃথিবীতে যখন আমরা সবাই নর্মালি আসি, পৃথিবী কি সূর্যকে কেন্দ্র করে ঘুরে না, ধরো এটা যদি সূর্য হয়, সূর্যকে কেন্দ্র করে পৃথিবী সবসময় ঘুরে না, তার মানে আমি তুমি এখন দাঁড়ায় আছি ভালো কথা, কিন্তু পৃথিবী তো ঘুরতেছে, তা আমরা পৃথিবীতে আসি না, তার মানে কি আমরাও ঘুরতেছি। এটা কিন্তু বাইরের থেকে বোঝা যায় না, এটা কখন বুঝবা, যখন তুমি সূর্যের সাপেক্ষে চিন্তা করবা। তার মানে যদি সূর্যের সাপেক্ষে চিন্তা করি তাহলে আমরা গতিশীল, আর যদি নর্মালি তুমি আমি আমার সাপেক্ষে তোমাকে চিন্তা করি তাহলে তুমিও স্থির আমিও স্থির, আমি ক্যামেরার এই পাশে স্থির তুমি ক্যামেরার ওই পাশে স্থির। তাহলে তোমার যদি প্রসঙ্গ বস্তু চেঞ্জ করা হয়, প্রসঙ্গ বস্তু পরিবর্তন করা হয় তাহলে গতি স্থিতি পরিবর্তন হয় প্রসঙ্গ বস্তুর সাপেক্ষে। ধরো তোমার সাপেক্ষে কিন্তু আমি স্থির, আমার সাপেক্ষে তুমি স্থির, বাট সূর্যের সাপেক্ষে কিন্তু পৃথিবী ঘুরতেছে মানে আমরাও ঘুরতেছি, তখন কিন্তু আমাদের গতিশীল অবস্থা চলে আসছে। তাহলে যদি প্রসঙ্গ বস্তুর সাপেক্ষে গতি বা স্থিতি পরিমাপ করা যায়, ওইটা হবে আপেক্ষিক স্থিতি বা আপেক্ষিক গতি। অর্থাৎ প্রসঙ্গ বস্তুর সাপেক্ষে যদি তুমি স্থির হও তাহলে তোমার আপেক্ষিক স্থিতি, আর যদি প্রসঙ্গ বস্তুর সাপেক্ষে তুমি গতিশীল হও তাহলে হবে আপেক্ষিক গতি। এবার আসলে আমরা গতির প্রকারভেদগুলো করবো। আমরা মোটামুটি আপেক্ষিক গতিগুলো বুঝছি, তাহলে এবার সরাসরি গতিতে আসো, গতির প্রকারভেদগুলো করবো। গতি কয় প্রকারের গতি দেওয়া আছে তোমাদের বইয়ে, এগুলো আমরা লিখতেছি। একটা হচ্ছে চলন গতি, একটা হচ্ছে তোমার ঘূর্ণন গতি,
ঘূর্ণন গতি, আরেকটা হচ্ছে জটিল গতি। জটিল গতি আর একটা হচ্ছে তোমার পর্যাবৃত্ত গতি, আরেকটা হচ্ছে স্পন্দন গতি। এগুলো খুবই ইজি। চলন গতি মানে কি, তুমি চলতেছো, ওইটা একটা গতি। ধরো হাঁটতেছো, চলন গতি। চলন গতি আবার দুই প্রকার আছে কিন্তু, একটা হচ্ছে সরল রৈখিক গতি, আর একটা হচ্ছে বক্র গতি। তুমি স্ট্রেট যাচ্ছ, এটা হচ্ছে সরলরৈখিক গতি। যাচ্ছ, এটা হচ্ছে সরলরৈখিক গতি। বাঁকা কখন হবে? ধরো তোমার কেউ কামড়াইছে, তখন তুমি এমনি এমনি দৌড়ানো শুরু করছো, এখানেও সামনে আগাইছো, এখানেও সামনে আগাইছো, বাট এটা একটা বাঁকা পথে আগাইছো না, এই বাঁকাটাই হচ্ছে তোমার বক্রগতি। তার মানে তুমি যখন সোজা আগাবা, সোজা হবে তখন হবে সরলরৈখিক, আর যখন বাঁকা পথে আগাবা তখন হচ্ছে বক্রগতি। ইজি। গুণন গতি আরো সহজ। তুমি জাস্ট তোমার মাথার উপরে করো, ফ্যান দেখবা না, ওইটাই গুণন গতি। মানে একটা কেন্দ্র সাপেক্ষে, ধরো ফ্যান একটা নির্দিষ্ট জায়গায় ঝুলানো আছে না, তারপর এইভাবে ঘুরতে আছে, তো কোনো একটা বিন্দুকে যদি কেন্দ্র করে ঘুরতে থাকে ওইটাই ঘূর্ণন গতি। খুবই ইজি। ফ্যান ঘুরতেছে, অনেক সময় আমরা বললাম মাথা ঘুরতেছে, তুমি যদি এক জায়গায় দাঁড়িয়ে তোমার মাথায় ঘুরাতে থাকো, তাহলে তোমার মাথা একটু ঘূর্ণন গতিতে কনভার্ট হবে। তাহলে ইজিলি বুঝছো যে দুইটা উদাহরণ দিয়ে দিলাম, এতটুকু পর্যন্ত কোনো সমস্যা নেই। এবার আসো জটিল গতিতে। জটিল গতিতে কি হবে তার আগে এখানে বলি, এখানে শুধু একটা গতি ছিল, এটা শুধু সোজাই ছিল, এটা বাঁকা শুধু বাঁকাই ছিল, এটা ঘূর্ণন শুধু ঘূর্ণনই ছিল। বাট এখানে তোমার কয়েকটা জিনিস আসবে। কি আসবে? ধরো তুমি সাইকেল চালানো শুরু করছো, সাইকেল কিভাবে চলে? তুমি স্ট্রেট সামনেও যাচ্ছ, মাঝে মাঝে বাঁকও নিচ্ছ, আবার তোমার সাইকেলের চাকাটা এভাবে ঘুরতেছে না। সাইকেলের চাকা কি একটা মাঝখানে শিক থাকে না, শিকের এখানে তোমার ঝুলানো, এখানে একটা কেন্দ্র থাকে, এরকম থাকে, এটা তোমার ঘুরতে আসে না, এখানে একটা গুণন গতি হচ্ছে। আমার সামনে আগাচ্ছ সরলরৈখিক, মাঝে মাঝে বাঁক নিচ্ছ, মাঝে মাঝে এদিকে এদিকে মানুষকে কাটাই যাচ্ছ, বক্রগতি। 3-4টা একসাথে হচ্ছে না, জটিল গতি। তোমাদের অনেকের আজকাল ফেভারিট আছে, পশ গাড়ি আছে, ল্যাম্বরগিনি আছে, রোলস রয়েস আছে, এগুলোতে কি ভিতরে দেখবা কি ইঞ্জিন আছে, ইঞ্জিনে কিন্তু অনেক রকমের ঘূর্ণন হয়, ভিতরে এইভাবে ঘুরতেছে। আবার তোমার মেশিনগুলো অয়েলগুলো কি ইউজ করে বিভিন্ন অনেক ফাংশন হচ্ছে, আবার বাইরে কি চাকা ঘুরতেছে। এবার তুমি অ্যাক্সিলারেট করলে গতি বাড়তেছে, গতি কমতেছে, বাঁক নিচ্ছ, কত রকম হচ্ছে না, তাহলে ওগুলো জটিল গতি। জটিল গতি কখন আসবে? যখন একের অধিক গতি আসবে, অর্থাৎ একের অধিক গতি থাকলেও এটাকে জটিল গতি বলা হয়। খুব ইজি না? চলন গতি একদম ইজি, একবারে সোজা আগাচ্ছে, বাঁকা হইলে বক্র, সোজা হইলে সরলরৈখিক। আর ঘূর্ণন কি? উপরে ফ্যান, মানে একটা কেন্দ্রকে বেস করে চারপাশে ঘুরতে থাকবে, ওইটা কি? ঘূর্ণন গতি। এবার জটিল গতি কি? এগুলো সব একসাথে যাবে, ওইটাই জটিল গতি। তার মানে আমাদের সব এই 3টা পার্ট ক্লিয়ার। এবার হচ্ছে আমরা ইন্টারেস্টিংলি তোমার পর্যাবৃত্ত আর স্পন্দন গতি পড়বো। স্পন্দন আর পর্যাবৃত্তের মধ্যে একটু ডিফারেন্স আছে, এগুলো হয়তো তোমরা চিনতে পারো না চিনতে পারো, তবে আমরা উদাহরণগুলো দিব যে ওগুলো শিওর চিনবা। পর্যাবৃত্ত গতি কি দেখি আমরা। ধরো কোনো একটা জায়গা, ধরো এটা একটা জায়গা, এটাকে যদি বারবার কিছুক্ষণ পর অতিক্রম করে, ওইটা হবে আমার পর্যাবৃত্ত গতি। ধরো এই একটা জায়গা, এটাকে ধরো 5 মিনিট পর আমি বারবার ক্রস করব, একটা সার্কেল ফলো করবে, এটা কিন্তু চেঞ্জ হবে না। ধরো এরকমও হইতে পারে, এটা এখানে সবগুলাই নির্দিষ্ট সময় পর একটা অতিক্রম করতেছে না, এটাই পর্যাবৃত্ত গতি। এটার উদাহরণ আরো সুন্দর, কি? ঘড়ির দিকে তাকাও, ঘড়ি কি? ধরো এটা একটা ঘড়ি, ধরো এটা একটা 12টা, এটা একটা 2টা, এভাবে করে ঘড়ি আছে। একটা কি প্রতিদিন এক সময় বাজে? ধরো আজকে একটা বাজছে এক সময়, পরের দিন একটা কি আরেক সময় বাজবে না, সবসময় সেম টাইমে না। ধরো এখানে একটা বাজছে, ঠিক আবার ঘুরতে 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 তোমার 12 ঘন্টা পর আবার একটা বাজবে, আবার পরের দিনও 12 ঘন্টা পর একটা বাজবে, আবার 2টা। ধরো এখন 2টা বাজছে, ঠিক 12 ঘন্টা পর আবার 2টা বাজবে, এখন 3টা বাজছে, ঠিক 12 ঘন্টা পর আবার 3টা বাজছে। একটা রিদম ফলো করতেছে না, নির্দিষ্ট সময় পর অতিক্রম করতেছে কাটাগুলা, তাহলে ওইটা তোমার পর্যাবৃত্ত গতি। আবার স্পন্দন গতি আছে কি? স্পন্দনের সংজ্ঞা কি? সংজ্ঞার আগে আমি তোমাকে জিনিসটা বুঝাই। এটা কাছাকাছি পর্যাবৃত্ত গতির মতোই, তবে একটু ডিফারেন্স আছে, কি জানো? ধরো স্পন্দন গতিতে কি হয়, তোমার একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে এক সময় একদিকে যাবে, আরেক সময় বিপরীত দিকে যাবে। ধরো ও যদি 5 মিনিট ধরে তোমার একটা পর্যায়কাল সম্পন্ন করে, তাহলে 2.5 মিনিট যাবে এদিকে, 2.5 মিনিট যাবে এদিকে, মানে 2.5 মিনিট একদিকে থাকবে, 2.5 মিনিট ঠিক বিপরীতে থাকবে। এবং এই দূরত্বটা মানে একটা নির্দিষ্ট দূরত্ব যাবে, ধরো এভাবে যাবে, এদিকে 2.5 মিনিট যাবে, এদিকে 2.5 মিনিট যাবে, এদিকে 2.5 মিনিটে যতটুকু গেছে এখানেও ঠিক 2.5 মিনিটে ততটুকুই যাবে। এটা তোমরা আর খেয়াল করবে কখন জানো? যখন তোমরা ওই পেন্ডুলাম করো, ওই হিপনোটাইজ করার সময় দেখো অনেক সময় এরকম করে, এখানে দেখো সেম, এখানে স্থির তো,
এদিকে ধরো একটু গেছে, আবার এদিকে গেছে, এরকম। এটা হচ্ছে তোমার স্পন্দন গতি। এবার আমরা সংজ্ঞাগুলো একবারে বলে দিব, তাহলে তোমার সোজা হয়ে যাবে। এবার আমরা হচ্ছে তোমার পর্যাবৃত্ত আর স্পন্দনের সংজ্ঞাটা একবার তোমাদের করে দিই। নির্দিষ্ট সময় পরপর একই পথ বরাবর বারবার অতিক্রম করলে তাকে সে গতিকে পর্যাবৃত্ত গতি বলে। একটু আগে দেখাছিলাম তোমার এই নির্দিষ্ট সময় 12 ঘন্টা পরপর তোমার ঘড়িটা কি বারবার অতিক্রম করে, একটা সময় নির্দিষ্ট পরপর অতিক্রম করতেছে। ধরো একটা, এটা 12 ঘন্টা পর বারবার অতিক্রম করবে, প্রতি 12 ঘন্টা পর একবার অতিক্রম করবে, এটা হচ্ছে পর্যাবৃত্ত গতি। আবার একটা কি স্পন্দন বা দোলন গতি, এটা কি পেন্ডুলামের মতো, একটা নির্দিষ্ট বিন্দু কেন্দ্র করে একবারই দিকে যাবে, আরেকবারই দিকে যাবে, একবারই দিকে একবারই দিকে। এখানে কি লিখছে? দোলন গতি এমন এক ধরনের পর্যাবৃত্ত গতি যেখানে কোনো বস্তু অবস্থানের সাপেক্ষে দুই পাশে সমানভাবে গতিশীল থাকে। ধরো এদিকে একবার গতিশীল, এদিকে একবার। সমানভাবে কেন? কারণ সেম দূরত্ব সেম টাইমে যায়, তাহলে কি সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করে, এদিকেও সেম সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করে। তার মানে সংজ্ঞাটা ক্লিয়ার। এই সংজ্ঞাগুলো কিন্তু তোমাদের ক কথায় আসবে। এতক্ষণ আমরা যা বলছি সবগুলো মোটামুটি ক খ গ এর জন্য খুব একটা ইম্পর্টেন্ট না, তা আসলে ব্যাখ্যামূলক কোয়েশ্চেন আসবে। ম্যাথমেটিক্যাল জিনিস আছে এই ত্বরণ আর দ্রুতি বেগে। এবার আমরা দ্রুতি আর বেগ ত্বরণ এগুলো পড়ব। এবার আমাদের অ্যাকচুয়াল জিনিস আসবে কি গতি, বেগ, দ্রুতি, তারপরে তোমার ত্বরণ। অ্যাকচুয়াল জিনিসগুলো আসছে, এগুলো হচ্ছে তোমাদের ম্যাথমেটিক্যাল জিনিস। দ্রুতি আর বেগ কি? তবে দ্রুতি বেগ বোঝার আগে তোমাদের এখানে একটা জিনিস কি আছে, এই দেখো, এই আমি লিখিও নাই, তোমার সরণ আর দূরত্ব। দূরত্ব, সরণ। সরণ আর দূরত্ব তোমরা যখন একটু পরে বুঝবা কি জিনিস, দেখবা সেমই লাগবে, কিন্তু একটা প্যাচ আছে। ধরো এটা একটা পজিশন, এটা আরেকটা পজিশন, আমি সোজা চলে গেছি, 100 মিটার লাগছে ধরো, তাহলে তোমার দূরত্ব 100 মিটার হবে, সরণ 100 মিটার হবে, সব সেম না? এবার আসলে ঝামেলাটা হবে কি, ধরো তোমার ইচ্ছা হয়েছে তুমি এভাবে এভাবে যাওয়া, অনেকে এরকম করে না, ঘুরি ঘুরি যায়। ধর এভাবে ওর দূরত্বটা হয়ে গেছে, নতুন করে দূরত্ব হয়ে গেছে কত, ধরো 400 মিটার। যেহেতু অনেক ঘুরা ঘুরছে ওর দূরত্ব 400 মিটার হয়ে গেছে, বাট সরণ কত হবে? এই 100 মিটার, সরণ 100 মিটার। সেম না? এখানেও সরণ 100 মিটার, এখানেও 100 মিটার, কিন্তু দূরত্ব এখানে স্ট্রেট গেছে যখন 100 মিটার, আর এখানে ঘুরে ঘুরে গেছে 400 মিটার। ঝামেলাটা কই হয়েছে? আমরা নর্মালি দূরত্ব হিসাব করি কি, তুমি যতটুকু হাঁটছো ওইটাই দূরত্ব, বাট সরণে কি হিসাব করা হয়? তুমি স্ট্রেট কতটুকু গেছো, একদম স্ট্রেটে দেখো, তুমি এই বিন্দু থেকে ঘুরে ঘুরে যে এইভাবেও যাও, দূরত্ব বাড়বে, কিন্তু সরণ হবে কি ঠিক এই পজিশনটা। আবার ধরো তুমি এই পজিশন থেকে এখানে গেছো স্ট্রেট, এটা হবে সরণ, আর যেমনি অন্যভাবে গেছো ওইটা হবে তোমার দূরত্ব। তার মানে কি দূরত্ব হবে সোজা দূরত্ব, সরি দূরত্ব হবে তুমি যে পথটা অতিক্রম করছো, হাঁটছো যতটুকু গেছো ওইটাই দূরত্ব। বাট সরণ হবে কি তোমার আদি অবস্থান থেকে শেষ অবস্থান পর্যন্ত সরলরৈখিক দূরত্ব। দেখো এখানে তুমি আগে ছিল না, ধরো এটা তোমার বাসা, এটা ধরো স্কুল, ধরো তুমি স্কুল থেকে একবার, বাসা থেকে একবার মোড়ে গেছো কোনো একটা, ওখান থেকে রিক্সা নিয়ে সামনে গেছো, ওখান থেকে ধরো বাস নিয়ে তোমার স্কুলে গেছো, তার মানে অনেক ঘুরতে হয়েছে না? তার মানে তোমার বাসা থেকে স্কুলে যেতে দূরত্ব হয়েছে ধরো 400 মিটার, কিন্তু তোমার ধরো গুগল ম্যাপে তুমি একদম আকাশে উঠি তোমার বাসার থেকে একটা বিন্দু নিছো, স্কুলে একটা বিন্দু নিয়ে সোজা দাগ টানি দিছো, ওই সোজা দাগটাই হবে তোমার সরণ। তাহলে সরণ হবে কি একদম স্ট্রেট দূরত্ব, তোমার আদি অবস্থান ছিল বাসা, শেষ অবস্থান হয়েছে স্কুল, এই সোজা দূরত্বটাই হবে তোমার সরণ। সরণে একটা ইন্টারেস্টিং জিনিস আছে, ধরো এটা একটা বৃত্ত, ধরো বৃত্তের পরিধি শুনছো না, পরিধি ধরো 300 মিটার, তুমি একবার এটা যদি অতিক্রম করে তাহলে 300 মিটার দূরত্ব অতিক্রম হবে না। ধরো তুমি ফার্স্টে এই অবস্থানে ছিলা, একবার টার্ন করে আবার এই অবস্থানে আসছে, তোমার দূরত্ব হবে 300 মিটার, ভালো কথা, যেহেতু 300 মিটার পথ অতিক্রম করছো, বাট তোমার সরণ কত হবে জানো? 0। সরণ, সরণ 0 কেন? কারণ তুমি আদি অবস্থান শেষ অবস্থান দেখো সেম। দেখো তুমি ফার্স্টে এখানে ছিলা, একবার টার্ন করে এখানে আসছো, তোমার কোনো অবস্থান পরিবর্তন হয়েছে? আগে যেখানে ছিল এখনো সেখানে আসো না, তার মানে তোমার কিন্তু সরণ 0, বাট দূরত্ব কত? পরিধি 300 মিটার ছিল না, দূরত্ব 300 মিটার। এখানেও সেম, ধরো তুমি এভাবে স্কুলে গেছো, দূরত্ব কত বলছিলাম? 400 মিটার না, সরণ 100 মিটার না? এবার তুমি কি করছো? আবার স্কুল থেকে ব্যাক করছো, স্কুল থেকে ব্যাক করছো, এখানে চলে আসছো, তোমার দূরত্ব কত হয়েছে? 400 400 দুইবার কাউন্ট হবে না, একবার গেছো একবার আসছো, 800 মিটার হয়েছে না? মোট দূরত্ব, মোট দূরত্ব 800 মিটার। সরণ কত হবে জানো? 0, কারণ তুমি আগেও বাসায় ছিলে এখনো বাসায় আছো। সরণ হবে এক কথায় শেষ অবস্থানের মধ্যে যে গ্যাপটা আছে, তাহলে আদি অবস্থানও বাসা, শেষ অবস্থানও বাসা,
কিন্তু তোমার দূরত্ব হয়ে গেছে 800 মিটার। এটা হচ্ছে সরণ আর দূরত্ব, একদম ইজি জিনিস। এবার এগুলোর উপর ডিপেন্ড করে হচ্ছে আমরা দ্রুতি আর বেগ বুঝবো। আসো, একটু আগে আমরা কি কি বললাম, সরণ আর দূরত্ব না? এইটা স্ট্রেটটা হচ্ছে তোমার সরণ, বাঁকাটা হচ্ছে তোমার দূরত্ব। এই বাঁকা পথে টোটাল তুমি যে পথ অতিক্রম করছো, ও অতিক্রান্ত পথ তোমার যতক্ষণ সময় লাগছে, ধরো তোমার স্কুল থেকে স্কুলে যেতে ধরো তোমার 15 মিনিট সময় লাগছে। ধরো তোমার স্কুল ছিল কত, 400 মিটার না? এই 400কে যদি তুমি 15 দিয়ে ভাগ দাও, 15 মিনিট, কিন্তু 15 মিনিটকে আবার সেকেন্ডে নিতে হবে, এইগুলো বাদ দাও। আপাতত জাস্ট 15 দিয়ে ভাগ দিলে যেটা আসবে ওইটা হবে তোমার দ্রুতি। আর বেগ কী হবে, স্ট্রেট কত ছিল, 100 মিটার না? 100কে যদি তুমি 15 দিয়ে ভাগ দাও, 100 ভাগ 15, ওইটা হবে তোমার বেগ। তার মানে এই দ্রুতি আর বেগকে আমরা কীভাবে ডিফাইন করবো জানো? তোমার সময়ের সাপেক্ষে অবস্থানের পরিবর্তন হচ্ছে দ্রুতি, বেগ কোনোটাই সেম, বাট সোজা হইলে বেগ। মানে তোমার কি বলতাম, ধরো সময়ের সাপেক্ষে তুমি সোজা যতটুকু অতিক্রম করছো সেটা হবে বেগ, আর সময়ের সাপেক্ষে তুমি মোট কতটুকু দূরত্ব অতিক্রম করছো ওইটা হবে দ্রুতি। তার মানে আমি যদি একদম পারফেক্টলি বুঝাই তোমাকে, ধরো তোমার বাসা থেকে বাজারে যাইতে 15 সেকেন্ড সময় লাগে, 15 সেকেন্ড সময় লাগে। ধরো তুমি বাসা থেকে বাজারে এইভাবে গেছো 15 সেকেন্ডে, তোমার ধরো স্ট্রেট এতটুকু, ঘুরিয়ে এতটুকু, তোমার ধরো 30 মিটার হচ্ছে তোমার বাসা থেকে বাজারের দূরত্ব, আর স্ট্রেট কাউন্ট করলে 20 মিটার আসে। এবার যদি আমি বেগ হিসাব করি, বেগ হবে কি, স্ট্রেট যেটা সোজা গেছো, সোজা কত, 20 মিটার না? 20 মিটারকে কত, 15 দিয়ে ভাগ দিছো। আবার দূরত্ব কি হবে, মোট যতটুকু গেছো না 30 মিটার ডিভাইডেড বাই কত, 15 সেকেন্ডই লাগছে না? কারণ সময় উভয় ক্ষেত্রে সেম হবে। 15 সেকেন্ড দিয়ে ভাগ দিলে কত, 2 আসে না? মানে তুমি 1 সেকেন্ডে 2 মিটার গেছো, 2 মিটার ভাগ সেকেন্ড, মিটার ভাগ সেকেন্ড। এটা দিয়ে কি বোঝায়, তুমি 1 সেকেন্ডে 2 মিটার গেছো। আর এখানে কত আসবে, 20কে 15 দিয়ে ভাগ দিলে যা আসে এটা বের করবা, মিটার ভাগ সেকেন্ড। মানে তুমি 1 সেকেন্ডে তত মিটার বেগ গেছো, আর এখানে কি 1 সেকেন্ডে তুমি 2 মিটার করে গেছো। এটা হচ্ছে মূলত পার্থক্যটা। তুমি সোজা যেটা যাবে ওইটা বেগ, আর বাঁকা দ্বারাও টোটাল যে দূরত্ব অতিক্রম করবা ওইটা হবে দ্রুতি। আর এগুলোর সাপেক্ষে হচ্ছে তোমার ত্বরণ কাউন্ট করা হয়। ত্বরণ কীভাবে হয়, একদম সুন্দরভাবে বললো হচ্ছে সময়ের সাপেক্ষে বেগের পরিবর্তন। ধরো আমরা একটা ম্যারাথন দিচ্ছি, তুমি আমি দুজনেই ম্যারাথন দিচ্ছি। আমি একদম কনসিস্টেন্টলি একদম আস্তে আস্তে দৌড়াচ্ছি, ধরো 0 থেকে একদম 5 কিলোমিটার পর্যন্ত দৌড়াইছি, যে কোনো বেগ চেঞ্জ করি না, এইভাবে চলে গেছি। তুমি কি করছো, একবার জোরে দৌড়াও, আবার কমে, আবার জোরে দৌড়াও, আবার কমে, এমনি এমনি করে পার করছো। তোমার বেগটা বারবার চেঞ্জ হচ্ছে না, তুমি একদম শুরু থেকে অনেক জোরে দৌড়াইছো, হাঁপাই গেছো, আবার কমে গেছে, আবার কিছুক্ষণ পর শক্তি পাইছো, আবার জোরে দৌড়াইছো, আবার হাঁপাই গেছে, কমে গেছে। তার মানে তোমার এখানে বেগ বাড়তেছিল না, তোমার বেগ একদম 0 থেকে ধরো 20 পর্যন্ত গেছে, 20 মিটার পার সেকেন্ড বা 1 মিটার, 1 সেকেন্ডে 20 মিটার। আবার হাঁপাই গেছে, কমতে কমতে ধরো তোমার 5-এ নামছে, আবার বাড়ি গেছে, আবার ধরো 25-এ গেছে, শেষে যায় একদম লাস্ট মোমেন্টে থেমে গেছো। তার মানে তোমার এখানে বেগ একবার বাড়তেছে, একবার কমতেছে না? এই বাড়াটাকে বলা হয় ত্বরণ। অনবরত যে তোমার বেগ বাড়তেছে, বাড়াটা হচ্ছে ত্বরণ, আর কমাটা হচ্ছে মন্দন। বাড়াটা হচ্ছে ত্বরণ, হ্যাঁ ত্বরণ। দাঁড়া আমি একটা মার্কার চেঞ্জ করি। তোমার বেগ 0 থেকে 20 পর্যন্ত বাড়ছে না, বেগটা ধুম করে বাড়ছে, এই বাড়াটা হচ্ছে ত্বরণ, ত্বরণ, ত্বরণ। এবার বেগ আবার তোমার হাঁপাই গেছে যখন একটু কমা শুরু করছে না, এই কমাটা হচ্ছে তোমার মন্দন। মন্দন আর ত্বরণ সেম, বাট একটা হচ্ছে পজিটিভ, একটা হচ্ছে নেগেটিভ। পজিটিভটাকে কি বলা হয়, ত্বরণ, নেগেটিভটাকে বলা হয় মন্দন। ত্বরণ আর মন্দনের অ্যাকচুয়াল সংজ্ঞা কি জানো, সময়ের সাথে বেগ বৃদ্ধির হার বা বেগের পরিবর্তনের হারই হচ্ছে তোমার ত্বরণ বা মন্দন। সময়ের সাথে বেগ বৃদ্ধির বা হ্রাসের হারই হলো ত্বরণ, ত্বরণ, মন্দন। এগুলো একটা শেষ। তার মানে মোটামুটি আমাদের সবগুলো একবার পড়ানো শেষ হবে, তোমাদেরকে রিভিউ করে দিই। এই দেখো, সময়ের সাথে কি বেগ বৃদ্ধির বা হ্রাসের পরিবর্তনের হারটা ত্বরণ, যখন বাড়বে ওইটা ত্বরণ, কমলে হচ্ছে মন্দন। এবার আসো ডিফারেন্ট জিনিস, তোমরা সম্ভবত এই মিটার পার সেকেন্ড জিনিসটা ঠিক মতো বুঝতে পারো না। মিটার পার সেকেন্ড জিনিসটা কেন বুঝবে, দেখো আমি কি বলছিলাম, সোজা যে দূরত্ব অতিক্রম করবো ওটা হবে বেগ, আর ওভারঅল যেটা যাবে সেটা হচ্ছে দূরত্ব। দূরত্ব না, এটা হবে দ্রুতি। কি বুঝাইলাম, দ্রুতি। দ্রুতি কি মানে, তুমি একটা নির্দিষ্ট সময় যে দূরত্বটা দেখবো সেটা দ্রুতি। এখানে যে মিটার পার সেকেন্ড না, সেটা কেমন আসছে জানো, তোমার এটা 30 মিটার ছিল না, আবার 15 সেকেন্ড লাগছে না? মিটারকে সেকেন্ড দিয়ে ভাগ ধরলে কি মিটার পার সেকেন্ড। এ দেখো তুমি মিটারকে সেকেন্ড দিয়ে ভাগ দিছো, তা আমরা এই মিটার এই ভাগ চিহ্নটা এইভাবে দেখাই দিছি আর কি, সেকেন্ড শেষ।
ইজি জিনিস, এটা হচ্ছে আমরা মিটার পার সেকেন্ড। আবার তোমার কিন্তু আরও একক আছে, ত্বরণেরও কিন্তু একক আছে। ধরো তোমার এটা কত ছিল, মিটারকে তুমি সেকেন্ড দিয়ে ভাগ করছো না। আমরা এখানে কি বলছি, বেগ বৃদ্ধির হারের বেগ সময়ের সাথে বেগের হ্রাস বা বৃদ্ধির হারই হচ্ছে ত্বরণ। মানে সময়কে যদি আমরা আবার ভাগ দিই, মিটার পার সেকেন্ড স্কোয়ার আসবে। আচ্ছা এই জিনিস তোমাদের দরকার নেই, বাট এটা দরকার আছে কি, তুমি যখন মিটারকে সেকেন্ড দিয়ে ভাগ দিবা ওটা তোমার মিটার পার সেকেন্ড আসবে। মিটার পার সেকেন্ড কীভাবে লেখায়, মিটার ভাগ সেকেন্ড। তোমাদের যদি সমস্যা হয় এভাবেও লিখতে পারো, মিটার ডিভাইডেড বাই সেকেন্ড, এভাবেও লিখতে পারো, কোনো সমস্যা নেই। এটা মানে কি বোঝায়, 1 সেকেন্ডে 5 মিটার গেছে, 1 সেকেন্ডে কয়েক মিটার গেছে। এখানে 1 সেকেন্ডে 2 মিটার গেছে, এখানে তুমি 20কে 15 দিয়ে ভাগ দিলে বুঝবে 1 সেকেন্ডে কয় মিটার গেছে। তাহলে অলমোস্ট আমাদের এখানে গতিস্থিতি শেষ, প্রসঙ্গ বস্তু শেষ, আপেক্ষিক শেষ, গতির ভাগাভেদ শেষ, দ্রুতি ত্বরণ সব শেষ। ঝুঁকি, ঝুঁকি কি জিনিস, তুমি যখন জোরে বাইক চালাবা অ্যাক্সিডেন্ট হয়ে মরে যাবা, এটাই হচ্ছে ঝুঁকি, আর কিছু না। আস্তে চালালে সেফ থাকবা, এটা হচ্ছে কোনো ঝুঁকি নাই। তো ঝুঁকিটা নিজেরা বুঝবা। তার মানে ওভারঅল তোমাদের সব জিনিসই দেখানো শেষ। আর ম্যাথগুলো বা তুমি খাতায় উল্টাইলে সব বুঝবা। বইটা একবার ফার্স্টে রিডিং দিবা, রিডিং দিলে দেখবা যে প্রত্যেকটা টপিক ক্লিয়ার হয়ে গেছে। তারপর আর কি এমসিকিউ সলভ করবা, তারপর সংক্ষিপ্ত প্রশ্ন দেখবা, তোমাদের কাজ অলমোস্ট শেষ হয়ে যাবে। সিকিউ দেখবা যে সবগুলা বুঝবা, কারণ এখানে অলমোস্ট তোমাদের প্রত্যেকটা জিনিস যথেষ্ট ভালো করে বোঝানো হয়েছে। আশা করি কোনো প্রবলেম হবে না। যদি প্রবলেম হয় আমাদেরকে জানাবা, আমরা তো আছি। সবাইকে আসসালামু আলাইকুম।